প্রাচীন জাপানে অন্ধকার রাত্রি, নিঃশব্দ বাতাস আর ছায়ার আড়ালে লুকিয়ে থাকা একদল যোদ্ধা। তারা ছিল অদৃশ্য, অপ্রতিরোধ্য এবং রহস্যময়। নিনজা ইতিহাসের এক অবিশ্বাস্য অধ্যায়, যেখানে বেঁচে থাকার জন্য বুদ্ধি আর কৌশল ছিল তাদের অস্ত্র। কিন্তু কিভাবে তাদের জন্ম হল, কেন তারা এত বিখ্যাত, এবং কেনই বা তারা হারিয়ে গেল? আজ আমরা উন্মোচন করব সেই গোপন ইতিহাস, তাই শেষ পর্যন্ত দেখতে থাকুন। এখন প্রশ্ন হল, নিনজারা আসার আগে জাপানের পরিস্থিতি কেমন ছিল? কি এমন ঘটল যে এই ছায়ার যোদ্ধাদের জন্ম দিতে হল? 12 শতকের জাপান ছিল ছোট ছোট রাজ্যগুলোর মধ্যে বিভক্ত। প্রতিটি রাজ্যের শাসক, যাদের বলা হতো দাইমিও, তাদের শক্তি ধরে রাখার জন্য প্রয়োজন ছিল একদল অনুগত সেনা। সামুরাই যোদ্ধারা তখন তাদের প্রধান ভরসা ছিল। কিন্তু সমাজের নিচুতলার মানুষগুলো, যারা কোনো রাজা বা সামুরাই পরিবারের সদস্য ছিল না, তারা লড়াইয়ে সরাসরি অংশ নিতে পারত না। নিনজারা সাধারণত দরিদ্র কৃষক বা শ্রমিক পরিবার থেকে উঠে আসত। তাদের সমাজের প্রান্তিক জনগোষ্ঠী হিসেবে বিবেচনা করা হতো। কিন্তু তাদের বুদ্ধিমত্তা এবং শারীরিক দক্ষতা ছিল অসাধারণ। তাদের পরিবারগুলো অধিকাংশ সময় দুর্গম পাহাড়ি এলাকায় বাস করত, যেমন ইগা এবং কোগা অঞ্চল। এই এলাকাগুলো স্বাভাবিকভাবেই প্রতিরক্ষার জন্য উপযুক্ত ছিল, যা তাদের পরিবারগুলিকে শত্রুর হাত থেকে রক্ষা করত। নিনজাদের পরিবারগুলো নিজেদের প্রতিরক্ষার জন্য বিশেষ কৌশল এবং অস্ত্র তৈরি করত। এই কৌশলগুলো প্রজন্ম থেকে প্রজন্মে শেখানো হতো। নিনজাদের পরিবারে শৃঙ্খলা ছিল অত্যন্ত কঠোর। শিশুরা ছোটবেলা থেকেই নিনজা হতে প্রশিক্ষণ পেত। তারা শিখত কিভাবে ছদ্মবেশ নিতে হয়, শত্রুর মনোভাব বুঝতে হয় এবং প্রকৃতিকে অস্ত্র হিসেবে ব্যবহার করতে হয়। তাদের সমাজ ছিল একটি বন্ধ গোষ্ঠী। বাইরের লোকেদের তাদের গোপন কৌশল জানার অনুমতি ছিল না। নিনজারা পরিবার এবং সমাজের মধ্যে এমন একজোট হয়ে থাকত, যেন তাদের অস্তিত্ব সম্পর্কে কেউ জানতে না পারে। এটি তাদের সুরক্ষার একটি গুরুত্বপূর্ণ অংশ ছিল। এমন সমাজে বসবাস করা নিনজারা শুধু বেঁচে থাকার জন্য নয়, বরং প্রতিকূল পরিস্থিতি মোকাবিলার জন্য তৈরি হয়েছিল। তাদের সমাজের এই নিঃশব্দ সংগ্রামই তাদেরকে একসময় ছায়ার যোদ্ধাতে পরিণত করেছিল। নিনজাদের জন্ম শুধুমাত্র একটি ঐতিহাসিক ঘটনাই নয়, এটি ছিল জাপানের সামাজিক, রাজনৈতিক এবং সামরিক অস্থিরতার একটি ফল। জাপানের ইতিহাসের এক বিশেষ সময়, বিশেষত হেইয়ান যুগের শেষ দিকে এবং সাঙ্গোকু যুগ জুড়ে, দেশটি প্রবল বিশৃঙ্খলার মধ্যে পড়ে। এই সময়টাকে বলা হয় গৃহযুদ্ধের যুগ, যেখানে বিভিন্ন দাইমিও নিজেদের রাজ্য ও ক্ষমতা ধরে রাখার জন্য একে অপরের সঙ্গে লড়াই করত। এই অবস্থা সামুরাইদের অস্তিত্বকে গুরুত্বপূর্ণ করে তুলেছিল, কারণ তারা ছিল দাইমিওদের প্রধান যোদ্ধা। তবে সামুরাইদের যুদ্ধনীতি ছিল একেবারে সম্মুখ সমরে সীমাবদ্ধ। তারা কখনোই গুপ্তচর বৃত্তি, ছদ্মবেশ বা শত্রুকে ধোঁকা দেওয়ার মতো কাজ করত না, কারণ এটি তাদের সম্মানের পরিপন্থী। কিন্তু যুদ্ধক্ষেত্রে জয়লাভ করতে শুধু সম্মুখ যুদ্ধ যথেষ্ট ছিল না। শত্রুর গোপন পরিকল্পনা জানার জন্য গুপ্তচর বৃত্তি, বিশেষ শত্রুদের গোপনে হত্যা করা, শত্রুর রসদ বা অস্ত্রাগার ধ্বংস করা, এসব কৌশল প্রয়োজন হয়ে পড়েছিল। এই প্রয়োজন থেকেই নিনজাদের জন্ম হয়। তাদের সৃষ্টি হয়েছিল একটি বিশেষ উদ্দেশ্যে, যেমন শত্রু শিবিরের গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করা, শত্রুর ঘাঁটি বা সম্পদ ধ্বংস করা, শত্রুর নেতাদের সরিয়ে দেওয়ার জন্য নিঃশব্দে হত্যা করা, শত্রুর মধ্যে ভীতি এবং বিভ্রান্তি ছড়িয়ে দেওয়া ইত্যাদি। নিনজারা কাজ করত মূলত প্রয়োজনের তাগিদে। দাইমিওদের সেবা, পরিবারের সুরক্ষা, অর্থ এবং জীবিকা এবং সমাজে স্থান পাওয়ার জন্য। তারা জানত সম্মুখ যুদ্ধে তাদের কোনো স্থান নেই। তাই বুদ্ধি এবং কৌশলের মাধ্যমে নিজের গুরুত্ব প্রমাণ করাই ছিল তাদের মূল লক্ষ্য। নিনজারা তাদের কাজের জন্য নানা রকম পুরস্কার পেত, অর্থসম্পদ, সুরক্ষা এবং সম্মান, তবে ধরা পড়লে তাদের শাস্তি ছিল অত্যন্ত নিষ্ঠুর। সাধারণত তাদের হত্যা করা হতো। যদি কোনো নিনজা কাজ সম্পন্ন করতে ব্যর্থ হতো, তাহলে তাদের নিজের মালিকও তাদের বিশ্বাসঘাতক ভাবতে পারত। এতে নিনজারা শাস্তির মুখোমুখি হতো। ব্যর্থ নিনজাদের অনেক সময় নিজের সম্প্রদায় থেকেও বের করে দেওয়া হতো। নিনজাদের নাম খুব বেশি লিপিবদ্ধ নেই, কারণ তারা গোপনেই কাজ করত।
তবে কিছু নাম ইতিহাসে জায়গা করে নিয়েছে। হাত্তুরি হানজো, ইগার বিখ্যাত নিনজা, যিনি তার বুদ্ধি ও সাহসিকতার জন্য কিংবদন্তি। এটা হলো সেই নিনজা যাকে আমরা ছোটবেলায় কার্টুন হিসেবে দেখেছিলাম। মোমোচি সান্দাইউ, কোগার অন্যতম প্রধান নিনজা নেতা। ফুজিবায়াশি নাগাতো, কোগার আরও একজন বিখ্যাত নিনজা, যিনি নিনজা কৌশলের বই রচনা করেছিলেন। ১৬০ সালের দিকে তোকুগাওয়া শোগুনেট ক্ষমতায় আসে এবং জাপানে শান্তি প্রতিষ্ঠা করে। যুদ্ধ এবং অস্থিরতা কমে গেলে নিনজাদের প্রয়োজনীয়তা ফুরিয়ে যায়। তাদের অনেকেই সাধারণ জীবনে ফিরে যায়, আর বাকিরা নিজেদের দক্ষতা লুকিয়ে রাখে। তবে একটি তত্ত্ব রয়েছে যে তোকুগাওয়া শাসন তাদের একটি ষড়যন্ত্রের মাধ্যমে ধ্বংস করে দেয়, কারণ নিনজারা ছিল অত্যন্ত বিপজ্জনক এবং অপ্রতিরোধ্য। শাসক গোষ্ঠী তাদের নিয়ে সবসময় সন্দেহ করত। ধীরে ধীরে নিনজাদের অস্তিত্ব একেবারে মুছে যায়। আজ তারা শুধুই ইতিহাস এবং কিংবদন্তির অংশ। নিনজাদের এই রহস্যময় গল্প আমাদের বলে দেয় যে কখনো কখনো অন্ধকারেও বেঁচে থাকার জন্য সাহস এবং বুদ্ধি প্রয়োজন। ইতিহাসের এই ছায়ার যোদ্ধারা প্রমাণ করেছে যে ক্ষমতার চেয়ে কৌশল অনেক বড়। যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।